জানাবো গুরুত্বপূর্ণ একটি খবর দিকে। এসএসসি দুর্নীতির পর এবার শিল্প দপ্তরেও দুর্নীতি, এক দুর্নীতি থেকে আরো এক দুর্নীতি। সূত্র মারফত এমনই খবর পাওয়া যাচ্ছে, নিয়োগ তদন্ত করতে গিয়ে এবার নয়া দুর্নীতির হদিশ পাওয়া গিয়েছে। আমরা আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি অর্ণব রয়েছে। অর্ণব, আগে ছিল এসএসসি দুর্নীতি, এবার কি শিল্প দপ্তরে নতুন করে সংযোজিত হলো? দেখো, তদন্তে নেমে ইডির কাছে যেটা উঠে এসেছে যে বেশ কিছু জমি যেগুলো মূলত ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড ছিল সেগুলোকে কিন্তু কনভার্ট করা হয়েছিল, এবং সেই যে কনভার্সন হয়েছিল অর্থাৎ জমির যে কনভার্সন হয়েছিল সেই জমির কনভার্সনের ক্ষেত্রে কিন্তু ঠিকমতো নিয়ম মানা হয়নি, এবং যার জেরে যে ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ডগুলো ছিল সেই ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ডগুলো কিন্তু কনভার্ট হয়ে বসত জমিতে পরিণত হয়, এবং সেই জায়গায় কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েকটি হাই রাইজ বিল্ডিং উঠেছে বলে কিন্তু জানা গেছে তদন্তকারী আধিকারিকদের সূত্রে। এবং সেই ক্ষেত্রে এই শিল্প দপ্তরের দায়িত্ব ছিল পার্থ চট্টোপাধ্যায়ের হাতে, এবং তার সময়কালেই কিন্তু এই ঘটনাগুলি ঘটেছিল। এবং এক্ষেত্রে 3টি রিয়েল এস্টেট সংস্থার নাম কিন্তু ইতিমধ্যেই উঠে এসেছে, এবং সেই রিয়েল এস্টেট সংস্থাগুলো যে বহুতলগুলো সেখানে তৈরি করেছে সেই বহুতলগুলোর খোঁজেই কিন্তু এই মুহূর্তে ইডি, এবং ইডির তরফ থেকে বলা হচ্ছে যে গোটা বিষয়টিকে তারা খতিয়ে দেখছেন, এবং খতিয়ে দেখে কিভাবে এই ল্যান্ড কনভার্সন হয়েছিল সেটাকে কিন্তু তারা তদন্তের মধ্যে হয়তো অন্তর্ভুক্ত করতে পারেন। তবে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে এই খোঁজটা তারা পেয়েছেন অর্থাৎ জমি কনভার্সনের, এবং সেই যে কনভার্সন হয়েছিল সেই কনভার্সন কিভাবে হয়েছিল, কারা কারা এর সাথে যুক্ত ছিলেন তাদের কাছেও কিন্তু পৌঁছানোর চেষ্টা করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী আধিকারিকেরা। পৌলমী, একেবারে অনেক ধন্যবাদ। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদার। এক দুর্নীতি থেকে আরো এক দুর্নীতির সূত্র পাওয়া যাচ্ছে, আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। সরাসরি নিউজরুম থেকে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার। স্বর্ণালী, একদিকে শিক্ষা দপ্তর, সেই বিষয়ে দুর্নীতি কোটি কোটি টাকার হদিশ, এবার কি সেই তালিকায় শিল্প দপ্তরও ঢুকে গেল, সেখানেও বেনিয়োগ? একদমই পৌলমী, দেখো শুরু থেকে যেখান থেকে কোথাও শুরু করেছিলাম আমরা, অর্থাৎ নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে এই তদন্তের সূত্রপাত, এবং সেইভাবে কোথাও রিপাবলিক বাংলাও টানা কভারেজ করেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে, আমি শুরুতেই বলছিলাম সকালে, যে ঝুলি থেকে ক্রমশ একটা করে বেড়াল বেরিয়ে পড়ছে, এবং সেই বেড়ালগুলো বেরোচ্ছে বলেই হয়তো পার্থ চ্যাটার্জির তার বডি ল্যাঙ্গুয়েজে পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। এবং আজকে যে তথ্য সামনে চলে আসছে এটি সূত্র মারফত, যেরকম খবর ব্রেক করলেন কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদার, সেখান থেকে স্পষ্ট যে এই যে দুর্নীতির জাল, সেই দুর্নীতির জাল কিন্তু শুধুমাত্র নিয়োগের ক্ষেত্রে সীমাবদ্ধ নয়। এই যে পার্থ চ্যাটার্জি বারবার করে বলছেন যে আমার টাকা নয়, তার নিজের দপ্তর ছিল শিল্প দপ্তর, সেই শিল্প দপ্তরের যে দুর্নীতি এতদিন ধরে হয়েছে, বিভিন্ন কলকারখানার জমি সংক্রান্ত, জলাজমি ভরাট করা সংক্রান্ত, জমির চরিত্র অর্থাৎ জলাজমি থেকে সেটাকে বাস্তু জমিতে ট্রান্সফার করা, সেই জমির চরিত্র বদলের কাজ, এবং যেভাবে একটা র্যাকেট চলতো, যেভাবে কোথাও ভুয়ো ক্রেতা সাজিয়ে নিয়ে এসে সেই জমিগুলোকে বিক্রি করা হতো এবং সেখান থেকে সেই জমির চরিত্র বদল করা হতো। শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি মুখপাত্র। আমি এই বিষয় নিয়ে আরো গুরুত্বপূর্ণ তথ্য দেবো পৌলমী, তবে তার আগে আমি শ্রমিকদের কাছে একবার আসি। শ্রমিকদা, আমরা দেখছিলাম শুরু থেকেই পার্থ চট্টোপাধ্যায় তার বডি ল্যাঙ্গুয়েজ ক্রমশ দেখলাম ধাপে ধাপে পরিবর্তন ঘটলো। প্রথমে তিনি অসুস্থ থাকলেন, তিনি কিছু বলতে চাইছিলেন না, কিন্তু যত সময় যাচ্ছে তত আস্তে আস্তে কোথাও বডি ল্যাঙ্গুয়েজের পার্থক্য চোখে পড়ছে, এবং তিনি আজকে বলে দিলেন যে টাকা আমার নয়। যদি টাকা তার না হয় তাহলে টাকা কার, এই প্রশ্ন উঠছে। এবং একই সঙ্গে টাকা আমার নয় বলেও কি পার্থ চ্যাটার্জি নিজেও কি দায় অস্বীকার করতে পারেন? কারণ শিক্ষার দুর্নীতির পরে এবার দেখা যাচ্ছে শিল্প দপ্তরেও একাধিক জায়গায় দুর্নীতির খবর সামনে আসছে, বিশেষত জমির চরিত্র বদল থেকে শুরু করে কলকারখানার জমি বিক্রি করে দেওয়া থেকে শুরু করে একাধিক দুর্নীতির ক্ষেত্রেও কিন্তু নাম জড়াচ্ছে শিল্প দপ্তরের। তাহলে এক্ষেত্রেও কি পার্থ চ্যাটার্জি বলবেন যে টাকা তার নয়, দায়ও তার নয়? শ্রমিকদা, জমির চরিত্র বদলাচ্ছে, পার্থ চট্টোপাধ্যায়ের তৈরি ভাষার বদল হচ্ছে। যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। যেখানে যত নিয়োগ আছে, যেখানে যত সরকারি সিদ্ধান্ত আছে, তৃণমূলের যেভাবে সরকার চালিয়েছে এবং রাজনৈতিক দল নামে যে দলটি তারা মানুষের সামনে নিয়ে এসেছে, মতাদর্শহীন চলার পথের কোনো ঠিকানা না থাকা, শুধুমাত্র যে জোর সেখানকার বুথে লিড দিতে হবে, জিততে হবে যে কোনো মূল্যে জিততে হবে। এই দর্শন যদি কোনো দলের থাকে তাহলে এর পরিণতি এটাই হবে। ওই শিল্প দপ্তরেও আপনি পাবেন, আপনি দমকল পুলিশ সেখানেও পাবেন, স্বাস্থ্য দপ্তরে যাবেন ওখানেও পাবেন, আপনি মানে শ্মশান থেকে যদি শুরু করা হয় সেখানেও কোনো না কোনো দুর্নীতি চলতে পড়বে। এটাই তৃণমূলের, যত দিন যাবে তত এ ধরনের ঘটনা বাড়বে। এখন টাকা তো তৃণমূলের, সেটা পার্থ চট্টোপাধ্যায় রোজ একটু না বলে গল্পের মতো
একটা সুন্দর বিন্যাস না তৈরি করে একবারই বলে দিন না। মানুষ জানে কার টাকা, মানুষ জানে কিভাবে সেই টাকা এসেছে, এবং সবার অভিভাবক হচ্ছে মানুষ। গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ, মানুষ সময়ের উত্তর দিয়ে দেবে। অনেক ধন্যবাদ শ্রমিক দাস। শ্রমিক ভট্টাচার্য বিজেপি মুখপাত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন। আমি আরো একবার বলি, অর্থাৎ যেভাবে কোথাও এক্ষেত্রে একটা ঘুর পথে, অর্থাৎ যেভাবে আমরা দেখেছি শিক্ষা নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে একটা ঘুর পথে কালো টাকাকে সাদা করার প্রয়াস, এক্ষেত্রেও ঠিক সেইভাবে ঘুর পথে কালো টাকা সাদা হয়ে যেত। অর্থাৎ একদিকে জমির চরিত্র বদল হচ্ছে, জলা জমি ভরাট হচ্ছে, সেটা মূলত 3টে রিয়েল এস্টেট কোম্পানি যার নামগুলো আমরা এই মুহূর্তে তদন্তের খাতিরেই প্রকাশ্যে আনতে পারছি না, কিন্তু এর মধ্যে বড় 3টে রিয়েল এস্টেট কোম্পানি জড়িত রয়েছে, যারা কোথাও এই জমির চরিত্র বদলের ক্ষেত্রে সরাসরি সাহায্য করতে এবং সেখানে ঘুষ দিয়ে সরকারি দপ্তরের বিভিন্ন আধিকারিকদের টাকা খাইয়ে বা সেখান থেকে পরে সেই জমিগুলোকে বিক্রি করা হতো এবং সেখানেও ভুয়ো ক্রেতা সাজিয়ে বিক্রি হতো, যাতে পরে কোথাও সেটাকে কালো টাকাকে সাদা করা যায় এবং ঘুরপথে সেই টাকা আবারও রিয়েল এস্টেট কোম্পানি মারফত আবারও এই দুর্নীতি চক্রের কাছেই চলে আসতো। অর্থাৎ এটা একটা বড় সড়ো র্যাকেট, যে র্যাকেট দীর্ঘদিন ধরে চালানো হতো। আজকে পার্থ চট্টোপাধ্যায় তিনি বলছেন যে টাকা তার নয়, দায় কার? তাহলে টাকা যদি তার না হয়, মেনে নিলাম টাকা অন্য কারোর, কিন্তু দায় তিনি অস্বীকার করতে পারেন কি? শুধুমাত্র টাকা আমার নয় বলে কি দায় ঝেড়ে ফেলা যাবে? এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ, আমি সকালেই বলছিলাম আজকে যখন রেনেসা ছিলেন, যে যেভাবে কোথাও প্রত্যেক দিন, শুরুর দিন আমরা দেখলাম যে তিনি অসুস্থ হয়ে পড়লেন, তারপরে দিন দেখলাম তিনি হুইল চেয়ার নিয়ে নিলেন, হুইল চেয়ারে তিনি দেখাচ্ছেন তার বুকে ব্যথা করছে। তারপরের দিন আমরা দেখলাম যে আমাদের প্রতিনিধির উত্তরে, পার্থদা আপনি কেমন আছেন, আপনার কি বুকে ব্যথা করছে, আপনি কি অসুস্থ বোধ করছেন? পার্থ চ্যাটার্জি গাড়ি থেকে মাথা নেড়ে জানালেন যে হ্যাঁ তিনি অসুস্থ বোধ করছেন। আজকে কয়েকদিন বাদে কি এমন সামনে কি এলো, কি এমন তথ্য সামনে এলো এবং কি পরিবর্তন এমন কিছু হলো যেখানে পার্থ চ্যাটার্জির এত কনফিডেন্স ফিরে এলো? সরাসরি আজকে তিনি কনফিডেন্সের সঙ্গে যেভাবে উত্তর দিলেন যে টাকা আমার নয়, তাতে কোথাও মনে হচ্ছিল পৌলমী যেন তিনি সেই উত্তরটা ঠিকই করে রেখেছিলেন, যে এবার সংবাদ মাধ্যমে প্রতিনিধি আসলে তার সামনে মাইক রাখলেই তিনি উত্তরটা দিয়ে দেবেন যে টাকা তার নয়। অর্থাৎ যেভাবে দল তার দায় ঘাট থেকে ঝেড়ে ফেলেছে, তাকে অপসারণ করা মন্ত্রিত্ব থেকে, সরকার দায় ঝেড়ে ফেলেছে, যেভাবে তাকে মন্ত্রিত্ব থেকে অপসারণ করে দল দায় ঝেড়ে ফেলেছে, তাকে তার পদ থেকে অপসারিত করে, ঠিক সেইভাবে কি তাহলে পার্থ চ্যাটার্জি তিনিও কি তাহলে এবার ইডির কাছে মুখ খুলতে শুরু করেছেন? তার বডি ল্যাঙ্গুয়েজে পরিবর্তন ঘটছে, তার বডি ল্যাঙ্গুয়েজে কনফিডেন্স আসছে, তাহলে কি তিনিও তার দায় ঝেড়ে ফেলছেন? কিন্তু টাকা আমার নয় বলে দায় ঝেড়ে ফেললেও এই যে অদ্ভুত রকমের যে র্যাকেটগুলো সামনে আসছে ধীরে সুস্থে, সেই র্যাকেটগুলোর কি দায় তিনি অস্বীকার করতে পারবেন? টাকা তার হোক না হোক, যারই হোক, সেটা তদন্ত করে দেখা হবে, কিন্তু দায় কি অস্বীকার করা যায়? শিল্পমন্ত্রী হিসেবে, শিক্ষামন্ত্রী তো তিনি প্রাক্তন ছিলেন, শিল্পমন্ত্রী তো তিনি বর্তমান ছিলেন, তাহলে তিনি কি করে এই দায় অস্বীকার করতে পারেন? একেবারে স্বর্ণালী, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা আবারও একবার আমাদের প্রতিনিধি অর্ণবের কাছে যাব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলায়। আমরা যে খবর ব্রেক করলাম, যে শিক্ষা দপ্তরের সঙ্গে সঙ্গে শিল্প দপ্তরেও দুর্নীতি, বেআইনি ভাবে বহু জমির হাত বদল হয়েছে, আপনার প্রাথমিক প্রতিক্রিয়া? না, এই জমির ডিটেইলিং কি পাওয়া গেছে এখনো? আপনারা কি খানিকটা পেয়েছেন? হ্যাঁ, আমরা সূত্র মারফত খবর পেয়েছি বহু নির্মাণ সংস্থার হাতে বেআইনি ভাবে জমি তুলে দেওয়া হয়েছে। আমি এতে একেবারেই বিস্মিত নই, তার কারণ শিক্ষামন্ত্রী হিসেবে যে পরিমাণ চৌর্যবৃত্তির প্রশ্রয়দাতা হিসেবে কাজ করেছেন, শিল্পমন্ত্রী হিসেবে সেই স্বভাব সেটাই বজায় থেকেছে এবং এতে একেবারেই আমি অবাক নই। তৃণমূল কংগ্রেস দলটা আগা পাশতলা চোর, আপাদমস্তক চোর। এখন টাকা আমার নয় তাহলে কার টাকা? যার সাথে জয়েন্টলি বাড়ি কিনেছেন, জমির দলিল আছে, বাড়ির দলিল আছে, তার বাড়ি থেকে এত টাকা পাওয়া যাচ্ছে, উনি এইভাবে দায় ঝাড়তে পারেন নাকি? আমি শুধু একটাই কথা বলবো, যে শিল্পমন্ত্রী হিসেবেও শিল্পের পরিচয় রেখেছেন, ওনার গোটা ক্যাবিনেটটাই এরকম শিল্পীতে ভর্তি। উনি একা স্কেপগোট করা ঠিক হবে না, উনি তো বটেই, ওনার গোটা দল, ওনার গোটা মন্ত্রিসভা, মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভাইপোকে ঘিরে যারা থাকে তারা চারপাশে প্রত্যেকে কোনো না কোনোভাবে দুর্নীতিতে যুক্ত এবং রাজ্যের প্রশাসনের সর্বোচ্চ প্রধান এই দুর্নীতির বেনিফিশিয়ারি। মানে আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারী তিনি যে বক্তব্যটা বারবার তুলে ধরেছিলেন, সেই বিষয়ের সঙ্গে কি আপনারা একমত? কেননা পার্থ চট্টোপাধ্যায় তিনি বলছেন যে এ টাকা আমার নয়, তিনি কি কার্যত যায় ঝেড়ে ফেলার চেষ্টা করছেন? তাহলে সেক্ষেত্রে অভিযোগের আঙুল আপনাদের কার দিকে? না, পার্থবাবু কি বললেন সেটা এই মুহূর্তে ইমেটেরিয়াল, কারণ উনি তো বলবেনই যে ওই টাকা ওনার নয়।
আমরা বলছি উনি পার্সিয়ালি ঠিক বলেছেন, এই টাকা কেবলমাত্র ওনার নয়, এই টাকা যা পাওয়া গেছে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অসংখ্য মন্ত্রী, তার একজন পার্থবাবু, সেই একজন পার্থবাবুর অসংখ্য বান্ধবী, তার একজন অর্পিতা, সেই একজন অর্পিতার অসংখ্য ফ্ল্যাট, তার মধ্যে মাত্র 2টো ফ্ল্যাট থেকে টাকা জোগাড় করতে ইডিকে ট্রাক আনতে যেতে হয়েছে। ফলত পার্থবাবু এই দায় এড়াতে পারেন না। আর শুভেন্দু, আমি শেষ করবো যেটা বলে, শুভেন্দু বাবুর এ নিয়ে কথা বলার কোনো অধিকার নেই, উনিও চাকরি চোর। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম সিপিএম নেতা সৃজন ভট্টাচার্যের সঙ্গে। আমরা আবারও চলে যাব নিউজ রুমে আমাদের সিনিয়র এডিটর স্বর্ণালী সরকারের কাছে। স্বর্ণালী, যে বিষয়টা বারবার উঠে আসছে যে দায় ঝেড়ে কোথাও গিয়ে পিছু হটতে পারবেন না পার্থ চ্যাটার্জি। তাকে পল্লবী, শুরুতে আমি যেরকম বলছিলাম যে না, নিঃসন্দেহে এর সঙ্গে শুভেন্দু অধিকারী কি বলছেন, তার সঙ্গে বামেরা কি বলছেন, এর কোনো সম্পর্ক নেই পৌলমী। দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। প্রত্যেকের রাজনৈতিক এজেন্ডা থেকে কথা বলে, কিন্তু মূলত যে জায়গাগুলোতে আমরা বারবার করে প্রশ্ন তুলছি তা হলো যে সত্যি সত্যি আমার টাকা নয় বলে এই যে বিপুল দুর্নীতি সামনে আসছে, সেখান থেকে দায় কোথাও ঝেড়ে ফেলা যাবে না। যদিও দলের তরফ থেকে দল ঠিক যে কায়দায় দল কোথাও পার্থ চ্যাটার্জির দায় ঝেড়ে ফেলেছে, দল কোথাও যেখানে তার পদ থেকে তাকে অপসারিত করেছে এবং সরকার যেভাবে তার মন্ত্রিত্ব থেকে তাকে বহিষ্কার করেছে, ঠিক সেইভাবেই কোথাও পার্থ চ্যাটার্জিও তাহলে কি টাকার দায়টা নিজের ঘাট থেকে নামিয়ে দিলেন। এবং একই সঙ্গে তিনি বলছেন যে কে ষড়যন্ত্র করেছে সেটা সময় আসলে দেখা যাবে। তাহলে কি ষড়যন্ত্র করেছে তারই দলের কোনো একাংশ, এই বিষয়টাও কিন্তু স্পষ্ট করা হয়নি, কারণ তিনি কিন্তু কোনো বিরোধী দলের নাম করেনি। এর পাশাপাশি যে বিষয়টা আমি বলছিলাম যে শিল্পমন্ত্রী থাকাকালীন তিনি কিভাবে এই দুর্নীতিগুলোকে কোথাও এন্ডোর্স করেছেন বা এগুলোর সঙ্গে ছিলেন, এই বিষয়গুলো যত কোথাও তদন্ত এগোচ্ছে তত একটা একটা করে ঝুলি থেকে বেরিয়ে আসছে। কি মনে করা হচ্ছিল যে আসানসোল থেকে শুরু করে একাধিক জায়গা, সেখানে দুর্গাপুর অঞ্চল, আসানসোল অঞ্চল, সেখানে বন্ধ কলকারখানাগুলোকে আইডেন্টিফাই করে সেখানে একটা জমির তালিকা তৈরি করা হতো। সেই জমি তারপরে তালিকা তৈরি করে সেই জমির চরিত্র বদল করানো হতো। এবং এক্ষেত্রে কিন্তু যেটা আমি বারবার করে বলছিলাম যে 3টে মূলত রিয়েল এস্টেট সংস্থা এর সঙ্গে জড়িয়ে রয়েছে, যেগুলোর নাম আমরা এখন বলতে পারবো না। এবং একই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, যেরকম বারাসাত অঞ্চল, আরও অনেক অঞ্চল, সেখানে কিন্তু একদিকে কলকারখানার জন্য যে জমিগুলো ছিল, যেগুলো পরিত্যক্ত কলকারখানা বা বন্ধ হয়ে গিয়েছে, সেই বিপুল জমি, আমরা জানি যে এক একটা কলকারখানার জন্য বিপুল পরিমাণ জমির দরকার হয়। যেখানে বন্ধ কলকারখানা, অর্থাৎ যেখানে শিল্প আসছে না বা নতুন করে সেই কারখানা ওপেন হচ্ছে না, রিওপেন হচ্ছে না, বন্ধ হয়ে রয়েছে দীর্ঘদিন ধরে, তার জমি একটু একটু করে কোথাও সেখান থেকে পেছন থেকে সেটা বিক্রি হওয়া শুরু হয়ে গিয়েছিল, সেখান থেকে তার চরিত্র বদল হয়ে যাচ্ছিল, অর্থাৎ সেটা কমার্শিয়াল জমি, সেটা চলে যাচ্ছিল সেটা বাস্তু জমিতে। আর অন্যদিকে বিভিন্ন জেলায়, শহর এবং শহরতলি, কলকাতার বিভিন্ন জায়গাতে সেখানে জলা জমি, সেই জমিরও কিন্তু চরিত্র বদল ঘটছিল। অর্থাৎ দুটো একসঙ্গে হচ্ছিল এবং সেখানে ঢুকে পড়ছিল এই সমস্ত রিয়েল এস্টেট কোম্পানি। এবং সেখানেও প্রাথমিকভাবে প্রথম ক্রেতা সবসময় থাকতো ভুয়ো ক্রেতা, যারা সেখানে এসে টাকা দিয়ে সেই ফ্ল্যাট কিনতো এবং সেখান থেকে সেই ভুয়ো ক্রেতাকে সামনে রেখে এই কালো টাকা সাদা করা হতো এবং সেটা কিন্তু ঘুরপথে চলে আসতো আবার এই চক্রের কাছেই। এবং তাতে কি হতো, জমির হস্তান্তর হতো এবং তার সঙ্গে সঙ্গে বিপুল পরিমাণ টাকা ওঠানো যেত মার্কেট থেকে। এই যে দুর্নীতির যে র্যাকেটটা সামনে আসছে, নিঃসন্দেহে এই বিষয় নিয়েও যদি প্রশ্ন করা হয় শাসক দলকে, তারাও বলবেন যে পার্থ চ্যাটার্জি তিনি শিল্পমন্ত্রী ছিলেন, তিনি এখন দলে নেই, তিনি কি করেছেন আমরা কি করে জানবো। কুণাল ঘোষ কি বলেছেন, আমি অনুরোধ করবো যদি একবার শোনানো যায়, তুমি শোনাতে পারো কুণাল ঘোষের আজকের সাংবাদিক বৈঠক, যেখান থেকে কুণাল ঘোষ বলেছেন সরাসরি, তিনি বলেছেন যে কোথায় কে কি বলছে তার দায় তাদের দলের নয়, নিঃসন্দেহে এটাই হওয়ার ছিল। তো কুণাল ঘোষ সরাসরি বলছেন যে পার্থ চ্যাটার্জি এখন কি বলছে তার দায় দলের নয়। এটা কি সত্যি সম্ভব? পার্থ চ্যাটার্জি, তিনি কুণাল ঘোষ বলছেন যে আজকে তিনি বলছেন যে তার টাকা নয়, কালকে তিনি বলবেন যে তিনি হয়তো অর্পিতাকে চেনেন না, পরশুদিন তিনি হয়তো বলবেন যে আমি পার্থ চ্যাটার্জি কিনা আমি নিজেই চিনতে পারছি না নিজেকে। একটা হাস্যকর অভিযোগের সামনে কিন্তু দাঁড় করিয়ে দিলেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ কি বলেছেন আজকে কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠক থেকে পৌলমী, একবার শোনাচ্ছি তোমাকে এবং আমাদের দর্শকদের। তিনি যদি মনে করেন কোথাও কোনো চক্রান্ত আছে, তার যা বক্তব্য তিনি কোর্টে জানাতেই পারেন। এখন তিনি প্রথম কদিন নীরব থাকার পর কবে নিজে বলবেন আর অথবা কারুর কথায় বলবেন যে এটা চক্রান্ত, টাকা আমার নয়, কোন দিন শুনবো অর্পিতা মুখার্জিকে চিনি না, কোন দিন শুনবো আমি পার্থ চ্যাটার্জি কিনা নিজেই শিওর নই। তো এগুলো নিয়ে তো আমরা রোজ উত্তর দিতে পারবো না। দল একটা অবস্থান নিয়েছে, এবার ওনার যা বক্তব্য, ওনার পুরো অধিকার আছে আদালতের সামনে এই চক্রান্ত বলুন অন্য কিছু বলুন, ওনার যা বক্তব্য সেটা তুলে ধরার,
কোর্টকে বোঝাবেন। এই বিষয়ে আমাদের আলাদা কোথাও কোনো রকম কোনো মন্তব্য নেই। একটাই পৌলমী, তুমি দেখলে যে যেভাবে কোথাও নিরাপদ দূরত্ব বজায় রাখছে দল। আমি যদি একবার এই ইনফরমেশনগুলো দেওয়ার আগে শেষ একবার শোনাবার চেষ্টা করবো শুভেন্দু অধিকারী, তিনি এই বিষয়ে কি মন্তব্য করেছেন আজকে। তিনি বলেছেন যে সরাসরি এই যে বডি ল্যাঙ্গুয়েজ পরিবর্তন হচ্ছে পার্থ চ্যাটার্জির, এই যে তিনি তার যে কনফিডেন্সের ছবি দেখতে পাওয়া যাচ্ছে, তিনি যেখানে বলছেন সরাসরি আমার টাকা নয়, সেখানে কিন্তু স্পষ্ট অন্য কোনো দিকে ইঙ্গিত করছেন পার্থ। আমি একবার শোনাবো শুভেন্দু অধিকারী আজকে এই বিষয়ে ঠিক কি জানিয়েছেন। কারণ ওই টাকাটা তো ভাইপো টাকাটা রাখতে দিয়েছে মমতা ব্যানার্জির নির্দেশে। অপা সিন্ডিকেটের মালিক হচ্ছে মমতা ব্যানার্জি, আর ডাইরেকশন দিত তার ভাইপো, পয়লা ভাইপো। আর পার্থ চ্যাটার্জি আর তার অপা, একাধিক অপা আছে, তারা কাস্টোডিয়ান ছিলেন। আর কালেক্টর অনেকে ছিলেন, যেমন আপনার জেলাতে মানস মজুমদার কালেক্টর, শান্তনু কালেক্টর বলাগড়ের, এরকম বহু কালেক্টর আছে। ভাইপোর কালেক্টর, পার্থর নিজের কালেক্টর, চোর পার্থর কালেক্টর। পার্থবাবু বলছেন আমরা শ্যাম মুখার্জি প্রাক্তন মন্ত্রী, তাকে জিজ্ঞেস করবেন, ও 12 কোটি টাকা তুলে দিয়েছিল বিনয় মিশ্রের মাধ্যমে। ব্যানার্জি আর চ্যাটার্জির জয়েন্ট ভেঞ্চার। একেবারে সরাসরি আমরা শোনালাম যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ইস্যুতে একেবারে কড়া ভাষায় রাজ্যের শাসক দলকে বিদ্ধ করেছে। অনেক ধন্যবাদ। সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার। এই মুহূর্তে চোখ রাখবো আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। জোকা ইএসআই হাসপাতালে ঢোকার মুখে বিস্ফোরক পার্থ চ্যাটার্জি। সময় এলে বুঝবেন কে ষড়যন্ত্র করছে, আমার কোনো টাকা নেই, বিস্ফোরক মন্তব্য করলেন পার্থ চ্যাটার্জি। আজ জোকা ইএসআইতে তাকে নিয়ে যাওয়া হয়েছিল মেডিকেল চেকআপের জন্য, আর সেখানেই বিস্ফোরক মন্তব্য করলেন ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। তিনি বললেন যে সময় এলে বুঝবেন যে কে ষড়যন্ত্র করছে, আমার কোনো টাকা এখানে নেই, কেননা বিপুল পরিমাণে টাকা যেগুলি উদ্ধার করা হয়েছে সেখানে তার কোনো টাকা নেই, এমনটাই কিন্তু বারবার উল্লেখ করলেন পার্থ চ্যাটার্জি। সময় এলে বুঝবেন কে ষড়যন্ত্র করছে, বিস্ফোরক মন্তব্য পার্থ চ্যাটার্জি।